আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ অ্যাসিড, অম্ল, ক্ষার ও লবণের ব্যবহার, এই অধ্যায়টির হচ্ছে আমরা টাইপ 2 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা। এই টাইপটা নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, এই টাইপের হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে 16 নম্বর যে প্রশ্নটা, সেটা বলেছে হচ্ছে যে বলতা বা বিচ্ছুর হুলে নিচের কোনটি থাকে? অম্ল, ক্ষারক, লবণ, আরেকটা বলেছে হচ্ছে ফসফরিক অ্যাসিড। বলতা বা বিচ্ছুর হুলে হচ্ছে কোনটি থাকে? অম্ল, ক্ষারক, লবণ, আরেকটা বলেছে হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো এখানে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে হচ্ছে, আমরা জানি বিচ্ছুর হুলে, বলতা বা বিচ্ছুর হুলে আমরা জানি এক ধরনের ক্ষারীয় পদার্থ থাকে। ঠিক আছে, এক ধরনের ক্ষারীয় পদার্থ থাকে যেখানে আমরা অ্যাসিড প্রয়োগ করলে বা অ্যাসিড আমরা যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে হচ্ছে কি হয়, ওইখানে যেই জ্বালা পোড়াটা হয় বা ব্যথাটা অনুভব হয় সেটা আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এখানে এক ধরনের ক্ষারীয় পদার্থ বা ক্ষারক থাকে। বলতে বা বিচ্ছুর হুলে হচ্ছে ক্ষারক থাকে বা ক্ষারীয় পদার্থ থাকে। আচ্ছা, বিচ্ছুর হুলে হচ্ছে কোন পদার্থ থাকে? এখানে এখানে হচ্ছে আমাদের নামগুলো দেওয়া আছে কি কি, হেপারিন, তারপর হচ্ছে নিউট্রোফিল, হিস্টামিন, আরেকটা আছে হচ্ছে অ্যাপামিন, আরেকটা দেওয়া হচ্ছে অ্যাপামিন। আমরা জানি হচ্ছে বলতে বা বিচ্ছুর হুলে হচ্ছে হিস্টামিন নামক ক্ষারীয় পদার্থ থাকে বা ক্ষারক থাকে, হিস্টামিন নামক। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে কোনটা? 3 নাম্বারটা। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বারটা, অর্থাৎ হিস্টামিন হবে অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে? হিস্টামিনকে অকার্যকর করে কোনটি? হিস্টামিনকে অকার্যকর বলতে কি বোঝাচ্ছে? অকার্যকর বলতে বোঝাচ্ছে হচ্ছে ওটাকে নিষ্ক্রিয় করে, বা বলতে পারো হিস্টামিনের জন্য যে ব্যথাটা অনুভব হচ্ছিল সেই ব্যথাটাকে কমায় দেয়। অকার্যকর বলতে হচ্ছে ব্যথাটাকে কমিয়ে দেওয়া। আচ্ছা, তো এখানে কি কি দেওয়া আছে? হচ্ছে ভিনেগার দেওয়া আছে, হচ্ছে ভিনাইল অ্যাসিটেট দেওয়া আছে, অ্যাড্রিনালিন দেওয়া আছে, আর একটা বলেছে হচ্ছে সুপারবেস। তো আমরা জানি হচ্ছে কি হিস্টামিন এক ধরনের ক্ষারীয় পদার্থ। তো এই ক্ষারের জন্য যে ব্যথাটা অনুভব হবে সেটা কমাইতে পারবে কি? অবশ্যই অ্যাসিড পারবে। এখন আমরা যদি এই জায়গায় কোনো শক্তিশালী অ্যাসিড দিয়ে দিই, মনে করো আমাকে বলতে হবে বিচ্ছু কামড় দিছে, ওখানে হচ্ছে ক্ষারীয় পদার্থ আছে যার কারণে ব্যথা হচ্ছে। আচ্ছা, এখন এই ব্যথাটা কমানোর জন্য যদি আমি ওইখানে যদি কোনো শক্তিশালী অ্যাসিড প্রয়োগ করি, তাহলে কিন্তু আমার চামড়া পুরো ঝলসে যাবে। ঠিক আছে, তো ওইখানে অবশ্যই আমরা কোনো শক্তিশালী অ্যাসিড প্রয়োগ করব না, ওখানে আমরা দুর্বল অ্যাসিড প্রয়োগ করব। আর এই জায়গায় দুর্বল অ্যাসিড বলতে হচ্ছে আমাদের এখানে ভিনেগারটা হচ্ছে আমাদের এখানে দুর্বল অ্যাসিড। ঠিক আছে, ভিনেগারটাই হচ্ছে এখানে দুর্বল অ্যাসিড হবে। পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে কি যে ভিটামিন সি এর অভাবে, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? আমাদেরকে প্রশ্নে বলেছে হচ্ছে ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়। আচ্ছা, এখানে তাহলে আমাদের অপশনে কি কি আছে? বদহজম, ম্যালেরিয়া, কলেরা, আর একটা বলেছে হচ্ছে স্কারভি। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি স্কারভি। আমরা এটা প্রথম অধ্যায়ে কিন্তু পড়ে এসেছি, আমাদের এটা সপ্তম অধ্যায়ে আমাদের এখানে 1-2 লাইন আছে, এজন্য এখানে দেওয়া। তো প্রথম অধ্যায় থেকে আমরা পড়ে আসছি যে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। আর স্কারভি রোগ কোনটা? দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, ওটাকে আমরা স্কারভি রোগ বলে থাকি। আচ্ছা, এরপরে বলেছে হচ্ছে ক্ষত সারাতে নিম্নের কোন ভিটামিনটি খুবই সহায়ক কাজ করে? তো এটার উত্তর আমরা জানি ভিটামিন সি। আমরা প্রথম অধ্যায়ে যখন পড়ে আসছি তখন কিন্তু ভিটামিন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে আসছি, তো আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা আছে। আচ্ছা, 21 নম্বর বলেছে কোনটা? কোনটি ভিনেগারের রাসায়নিক সংকেত? কোনটি ভিনেগারের রাসায়নিক সংকেত? আমরা জানি কি ভিনেগার কাকে বলে? যে অ্যাসিটিক অ্যাসিডের 5% জলীয় দ্রবণকে, অ্যাসিটিক অ্যাসিডের 5% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তো অ্যাসিটিক অ্যাসিড থেকেই যেহেতু ভিনেগারটা বানাচ্ছে, তার মানে আমরা বলতে পারি কি যে ভিনেগারের সংকেত আর অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা সেম হবে। আর আমরা জানি অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, তার মানে ভিনেগারের সংকেত হবে হচ্ছে কোনটা? 1 নাম্বারটা, অর্থাৎ CH3COOH হবে হচ্ছে আমাদের এখানে উত্তর। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলেছে কি, আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, যে এখানে আমাদেরকে বলেছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, আমরা একটু প্রশ্নের উপর উঠাই। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে যে অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলেছে হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, 22 নম্বর প্রশ্নে কি বলেছে? যে অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? অ্যাসিটিক অ্যাসিড কি কাজে হচ্ছে ব্যবহার করা হয়, মানে এটা ব্যবহারের কাজটা কি? আচ্ছা, কি কি দেওয়া আছে? খাদ্য সংরক্ষণ, ফল পাকাতে, চামড়া সংরক্ষণ, আরেকটা আছে হচ্ছে আইপিএস এর ব্যাটারি। আমরা একটু আগে দেখে আসছি বা জেনে আসছি আইপিএস এর ব্যাটারিতে কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি বা H2SO4। তার মানে এইটা কিন্তু আমাদের শুরুতেই বাদ। এখন বাকি যেগুলো আছে, যে সংরক্ষণ যেগুলো, ওগুলোতে হয়তো একটু কনফিউশন লাগতে পারে। তবে ফল পাকাতে আমরা কখনো অ্যাসিড ব্যবহার করি না, এটাও বাদ, তাহলে বাদ। এখন চামড়া সংরক্ষণ আর খাদ্য সংরক্ষণ, এই দুইটা হচ্ছে একটু কনফিউজিং লাগতে পারে। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড যেহেতু এটা দুর্বল অ্যাসিড, আমরা নর্মালি এটাকে আচার সংরক্ষণ বা হচ্ছে এই ধরনের
খাবার টাইপের আচার বলো বা সস বলো, এই ধরনের খাবার সংরক্ষণের ক্ষেত্রে আমরা ভিনেগারটা ব্যবহার করে থাকি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণ। ঠিক আছে, তো অ্যান্সার হবে খাদ্য সংরক্ষণ, চামড়া সংরক্ষণ অ্যান্সার হবে না। আচ্ছা 23 নাম্বার কি বলেছে, দই হজমে সহায়তা করে, কারণ এতে রয়েছে কি রয়েছে, মানে দইতে কি আছে যার কারণে এটা খাদ্য হজমে সহায়তা করতে পারে। আমরা জানি খাদ্য হজমে সহায়তা করবে কোনটা, কখন, যখন তার মধ্যে অ্যাসিড থাকবে, তখনই তো সেটা খাদ্য হজমে সহায়তা করবে, তাই না? তাহলে দইতে অবশ্যই কোনো না কোনো অ্যাসিড আছে। এখন কথা হচ্ছে কোন অ্যাসিড আছে। আমরা জানি কি দই তৈরি করা হয় সাধারণত দুধ থেকে, দই তৈরি করা হয়, আর দুধে হচ্ছে এক ধরনের অ্যাসিড থাকে যেটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দুধে যে অ্যাসিডটা থাকে সেটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে দই যেহেতু দুধ থেকেই বানানো হয়, তার মানে দইতেও কি থাকবে, ওই সেম অ্যাসিডটা থাকবে, তাই না? ওই যে ভিনেগারের মতন, ভিনেগার যেহেতু অ্যাসিডিক অ্যাসিড থেকে তৈরি করা হচ্ছে, তার মানে কি দুইটার সংকেত বলতে পারো সেম। তো দইও যেহেতু দুধ থেকে তৈরি করা হয়, তার মানে দইতেও অবশ্যই কি থাকবে, ল্যাকটিক অ্যাসিড থাকবে। তো আমাদের অ্যান্সার হবে 4 নাম্বারটা ল্যাকটিক অ্যাসিড, তাই না? আচ্ছা, এরপর আমাদের পরবর্তী প্রশ্ন যদি চলে যায় 24 নাম্বার যে প্রশ্নটা, সেখানে আমাদেরকে বলেছে হচ্ছে বিস্কুট বা পাউরুটি ফোলানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। আমরা যে বিস্কুট খাই বা পাউরুটি আমরা যে খাই, ওই বিস্কুট বা পাউরুটি ফোলানোর জন্য, ঠিক আছে, যে ওই নর্মালি তো ওটা অবশ্যই ফোলানো অবস্থায় থাকে না, ওটাকে ফোলানোর জন্য অবশ্যই একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। তো এই ফোলানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, বেকিং সোডা, খাবার লবণ, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা দেখেই মোটামুটি বলতে পারি যে এইগুলো আসলে, সাইট্রিক অ্যাসিড তো ভিটামিন সি বা লেবুর রস, তো লেবুর রস তো অবশ্যই ব্যবহার হবে না। অ্যাসিটিক অ্যাসিড তো ভিনেগার, না এটাও হবে না। খাবার লবণটা ব্যবহার হবে না, অ্যান্সার হবে বেকিং সোডা। ঠিক আছে, বেকিং সোডা ব্যবহার করা হয় কেন, কারণ এই বেকিং সোডাটা ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, যেই গ্যাসের কাজ হচ্ছে পাউরুটি বা কেকে ফুলানো। ঠিক আছে, 25 নাম্বার বলছে কি কোন গ্যাস পাউরুটিকে ফুলিয়ে তোলে, যে আমি একটু আগেই বলে দিয়েছি অলরেডি, অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা 26 নাম্বার কি বলেছে, টয়লেট পরিষ্কারের মূল উপাদান নয় কোনটি। টয়লেট পরিষ্কারের মূল উপাদান নয়, কিন্তু নয় বলেছে, কিন্তু প্রশ্নটা একটু খেয়াল করব, নয় বলেছে অবশ্যই, কিন্তু আমাদের এখানে বলা নেই যে টয়লেট পরিষ্কারকের মূল উপাদান কোনটি, তাহলে উত্তর একটা হতো। ঠিক আছে, তো এখানে কনফিউজ হওয়া যাবে না। অনেকেই এখানে নয় শব্দটা খেয়াল না করার কারণে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড দাগাই দিবে, নাহলে সালফিউরিক অ্যাসিড দাগাই দিবে, বাট এটা কিন্তু ভুল। আমাদের অবশ্যই এগুলো অ্যান্সার হবে না, কারণ এখানে আমাদেরকে নয় বলে দিছে। তার মানে আমরা জানি কি, আমরা জানি টয়লেট পরিষ্কারের মূল উপাদানই হচ্ছে শক্তিশালী অ্যাসিড, তাই না? টয়লেট পরিষ্কারের মূল উপাদান কি, শক্তিশালী অ্যাসিড। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে কি, শক্তিশালী অ্যাসিডগুলো অবশ্যই বাদ চলে যাবে, অ্যান্সার হবে দুর্বল অ্যাসিডটা। ঠিক আছে, এভাবে একটু একটু মনে রাখতে হবে কষ্ট করে, যে ট্রিক্স খাটাতে হবে, কারণ পরীক্ষার হলে না সবসময় যে একদম হুবহু কোশ্চেন দিবে তা না, একটু চেঞ্জ করে দিতে পারে। হঠাৎ করে তোমাকে বলতে পারে কোনটা এটার বৈশিষ্ট্য নয়, কোনটা এটার সংকেত নয়। তো এরকম নয় বলে দিলে ওগুলো ভালোভাবে আগে পড়ে খেয়াল করে তারপর অ্যান্সার করতে হবে। ঠিক আছে, কারণ এরকম অনেক ভুল হয়, আমরা এরকম অনেক ভুল করে আসছি যে প্রশ্ন ঠিকভাবে খেয়াল করিনি। ঠিক আছে, তো এই ধরনের কোনো ভুল করা যাবে না, আমরা যেন এটাকে ঠিকভাবে অ্যান্সার করতে পারি। আচ্ছা, আমাদের এখানে 27 নম্বর প্রশ্নে কি বলেছে, 27 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস এ একটা যৌগ দেওয়া আছে, প্লাস ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয়, আর একটা বলেছে হচ্ছে পানি উৎপন্ন হয়। ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয় আর হচ্ছে পানি উৎপন্ন হয়। আর আমাদের প্রশ্নে বলেছে হচ্ছে এ চিহ্নিত যৌগটি নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেহেতু এখানে ক্যালসিয়াম সালফেট বলে দিয়েছে, এখানে ক্যালসিয়াম সালফেট বলে দিয়েছে, আর আমরা জানি এটা একটা প্রশমন বিক্রিয়া, এখানে ক্ষার আর এই একটা যৌগ উৎপন্ন করতেছে কি, লবণ আর পানি উৎপন্ন করতেছে, তার মানে এটা প্রশমন বিক্রিয়া। আর যেহেতু এটা একটা ক্ষার, ক্যালসিয়াম অক্সাইড আমরা জানি এটা একটা ক্ষার, তার মানে এখানে একটা অ্যাসিড হবে। আর এখানে যেহেতু ক্যালসিয়াম সালফেট বলে দিছে, তাহলে ক্যালসিয়াম যদি আমরা বাদ দিয়ে দিই, আমাদের এখানে সালফেটটা থাকে, তার মানে এখানে সালফেট যুক্ত কোনো একটা অ্যাসিড হবে, আর অ্যাসিডটা হবে হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। তার মানে আমাদেরকে এখানে প্রশ্নে বলেছে যে সালফিউরিক অ্যাসিড মূলত কোন কাজে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি, এখানে অপশনে কি আছে, সাবান তৈরিতে, চামড়া সংরক্ষণে, রাসায়নিক সার তৈরিতে, মাটির উর্বরতা বাড়ে, আরেকটা বলছে হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে রাসায়নিক সার তৈরিতে। ঠিক আছে, আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে রাসায়নিক সার তৈরিতে হচ্ছে আমরা মূলত সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে বলেছে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয় কি থেকে। অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয় হচ্ছে কি থেকে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে প্রশ্ন করেছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখানে বলে দিয়েছে কি, যে অ্যামোনিয়াম নাইট্রেট বলে দিছে, আমাদের এখানে বলে দিছে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, তার মানে অবশ্যই এটা কোনো নাইট্রেট যৌগ থেকে এইটা তৈরি হবে, তাই না? এটা অবশ্যই কোনো একটা নাইট্রেট যৌগ থেকে তৈরি হবে। তো আমাদের এখানে অপশনে কী কী আছে, আচ্ছা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড,
ফসফরিক অ্যাসিড, আরেকটা আছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো যেহেতু এটা অ্যামোনিয়াম নাইট্রেট, তার মানে কোনো একটা নাইট্রেট থেকে তৈরি হবে, তো আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে 28-এর 1 নাম্বারটা। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কোনটা, 28-এর 1 নাম্বারটা। আচ্ছা, আমাদের এখানে 29 নাম্বার কি বলেছে দেখেন, 29 নাম্বার বলেছে হচ্ছে কোনটি ফসফরিক অ্যাসিডের সংকেত। 29 বলছে হচ্ছে কোনটি ফসফরিক অ্যাসিডের সংকেত। তো আমরা অলরেডি আমরা দেখে আসছি আমাদের এখানে অ্যান্সার কি হবে, আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত হবে হচ্ছে H3PO4। ঠিক আছে, আমরা এখানে অ্যান্সার হবে হচ্ছে H3PO4। বাকিগুলো হচ্ছে বিভিন্ন অন্যান্য অ্যাসিডের সংকেত বা লবণের সংকেত, বাট আমাদের ফসফরিক অ্যাসিডের সংকেত হবে হচ্ছে H3PO4। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলা আছে যে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি। অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি, আমাদের পরবর্তী প্রশ্নে বলে দিয়েছে হচ্ছে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি। তো যেহেতু ফসফেট আছে তার মানে অবশ্যই আমাদের ফসফেট যুক্ত কোন একটা, তো যেহেতু অপশনে আমাদের সাথে একটা উল্টাপাল্টা করে ফেলছে যে সবগুলোতেই ফসফেট দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের এখানে ফসফেটের নামটা দিয়ে আসলে খুব একটা আমাদের কাজ হচ্ছে না। তাহলে আমরা এখন কাজ করব কোনটা, অ্যামোনিয়াম দিয়ে। ঠিক আছে, অ্যামোনিয়াম দিয়ে কাজ করব। আচ্ছা, এখানে আবার সবগুলোতে অ্যামোনিয়ামও দেওয়া আছে, তার মানে কি আমাদের এখন বুঝতে হবে কি পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে একটু প্রশ্ন কঠিন করতে পারে। তো সবসময় যে আমরা নাম দেখেই বুঝতে পারবো বিষয়টা কিন্তু তা না। ঠিক আছে, সবসময় যে আমরা নাম দেখেই বুঝতে পারবো বিষয়টা কিন্তু মোটেও তা না। মাঝে মধ্যে আমাদেরকে সংকেতটাও মনে রাখতে হবে, মাঝে মধ্যে আমাদেরকে সংকেতটাও কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। কারণ দেখো এখানে সবগুলোতে অ্যামোনিয়ামও দেওয়া আছে, ফসফেটও দেওয়া আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে। আর এখানে খুব ছোট ছোট চেঞ্জ করা, মানে হচ্ছে এখানে 3 দেওয়া, এখানে 3, আবার এখানে 3 দেওয়া, এখানে 4, মানে খুব ছোট ছোট চেঞ্জ করা আছে। তার মানে আমাদেরকে অবশ্যই সংকেত যদি আমরা ভালোভাবে না জানি, আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তর করতে পারবো না। তো আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বারটা, অ্যামোনিয়াম ফসফেট হবে হচ্ছে আমাদেরকে NH4, এটা হচ্ছে 3টা আসবে, আর হচ্ছে PO4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। আচ্ছা, এরপর আমাদের 31 নাম্বার কি বলছে, অ্যাসিড ছোড়ার শাস্তি বা অ্যাসিড মানে নিক্ষেপ করার যে শাস্তিটা সেটা কত সালে প্রবর্তিত হয়, সেটা কত সালে প্রবর্তিত হয়। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 1 নাম্বারটা বা 1995 সালে। ঠিক আছে, 1 নাম্বার বা 1995 সালে। আচ্ছা, 32 কি বলছে, অ্যাসিড ছোড়ার সর্বোচ্চ শাস্তি কোনটি। সর্বোচ্চ শাস্তি বলছে, তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে মৃত্যুদণ্ড। ঠিক আছে, সর্বোচ্চ শাস্তি হবে হচ্ছে মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি হবে কি, মৃত্যুদণ্ড। এগুলো একটু মনে রাখবো আমরা। আচ্ছা, এরপর আমাদের 33 নম্বর প্রশ্ন যদি আমরা চলে যাই, আমাদেরকে বলছে হচ্ছে অ্যাসিড বৃষ্টিতে, মানে এখানে বলছে হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণে আসলে মূলত কি কি ঘটনা ঘটে সেটাই আমাদেরকে এখানে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, বলছে হচ্ছে অ্যাসিড বৃষ্টিতে সালফিউরিক অ্যাসিড বেশি, আচ্ছা গাছপালা মরে যায়, মাছের উৎপাদন ব্যাহত হয়। গাছপালা মরে যায়, মাছের উৎপাদন ব্যাহত হয়, তার মানে এখানে আমাদের উত্তর কি, আমাদের উত্তর কিন্তু সবগুলাই হবে। অ্যাসিড বৃষ্টির সময় এই সবগুলাই কিন্তু আমাদের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে কোনটা, সবগুলাই, তিনটাই হবে হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, 34 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে যে টয়লেট ক্লিনারের মূল উপাদান। আমরা যে বাসা বাড়িতে যে টয়লেট ক্লিনার থাকে এটার যে মূল উপাদান সেটার ক্ষেত্রে কি কি হবে, কি কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আমরা জানি যে টয়লেট পরিষ্কারক তৈরিতে শক্তিশালী অ্যাসিড ব্যবহার করা হয়, আমরা এটা তো জানি তাই না, যে টয়লেট পরিষ্কারক তৈরিতে শক্তিশালী অ্যাসিড ব্যবহার করা হয়। আর যেহেতু এখানে যতগুলো দেওয়া আছে, 3টা নাম দেওয়া আছে অ্যাসিডের, 3টা নামই কিন্তু শক্তিশালী অ্যাসিড, তার মানে আমাদের উত্তর হবে কি, সবগুলোই। ঠিক আছে, আমাদের উত্তর হবে হচ্ছে সবগুলোই। আচ্ছা, আমরা যদি এখন পরবর্তী প্রশ্ন যদি চলে যাই, আমাদের 34 পর্যন্ত হয়ে গেছে, আমরা যদি এখন পরবর্তী প্রশ্নে চলে যাই, আমাদের 35 নম্বর প্রশ্নে কি বলেছে আমরা যদি দেখি, হজমে সাহায্য করে। আমাদেরকে 35 নম্বর বলেছে হচ্ছে হজমে সাহায্য করে কোনটি। অপশনে কি কি আছে, বোরহানি, দই, ল্যাকটিক অ্যাসিড। কোনটা হচ্ছে আমাদেরকে হজমে সাহায্য করে। আমরা জানি কি যে দুধ জাতীয় যে সকল খাবারগুলো আছে সবগুলোতে ল্যাকটিক অ্যাসিড থাকে। তো যেহেতু এখানে বোরহানিও দুধ থেকে তৈরি করা হয়, দইও দুধ থেকে তৈরি করা হয়, ল্যাকটিক অ্যাসিড তো আছেই, তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে সবগুলাই। ঠিক আছে, সবগুলোই কিন্তু হজমে সহায়তা করে। আচ্ছা, এরপর যদি আমরা 36 নম্বর প্রশ্ন যদি চলে যাই, অর্থাৎ পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, এখানে আমাদেরকে কি বলেছে যে মাটির উর্বরতা বৃদ্ধিতে, 35-এ বলেছে হচ্ছে যে মাটির উর্বরতা বৃদ্ধিতে প্রয়োজন অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, আরেকটা বলেছে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। তো আমরা জানি হচ্ছে যে পটাশিয়াম নাইট্রেটটা কিন্তু আসলে মাটির উর্বরতা বৃদ্ধিতে খুব একটা কোনো কাজ করে না, বা এইটা দিয়ে মূলত কোনো সার কিন্তু তৈরি করা হয় না। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে হচ্ছে 2 নাম্বারটা বা 1 নাম্বারটা, প্রথম দুইটা অপশন হবে। 3 নম্বর অপশনটা হচ্ছে আমাদের এখানে উত্তরে হবে না।
আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, অর্থাৎ 37 নম্বর প্রশ্নে কি বলেছে যে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় গাড়ির ব্যাটারিতে, গাড়ির ব্যাটারি সাবান উৎপাদনে, আরেকটা বলেছে টয়লেট পরিষ্কারকে। সাবান উৎপাদনে আমরা জানি হচ্ছে ক্ষার ব্যবহৃত হয়, তাহলে সাবান উৎপাদনে কিন্তু আমাদের এই সালফিউরিক অ্যাসিডটা হবে না, আমাদের উত্তর হবে হচ্ছে 1 ও 3। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে কোনটা, 1 ও 3 হবে হচ্ছে আমাদের এখানে উত্তর। আচ্ছা, পরবর্তীতে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে ছোট করে, যে কি বলা আছে যে চয়নের ক্ষেতের সবজি এবং পুকুরের মাছ, চয়নের ক্ষেতের সবজি এবং পুকুরের মাছ বিশেষ বৃষ্টির কারণে মারা যায়। বিশেষ বৃষ্টি, বিশেষ বৃষ্টি মানে কি আমরা অলরেডি বুঝেই গেছি, তাহলে বিশেষ বৃষ্টি যেহেতু বলছে তার মানে কি হতে পারে উদ্দীপকে, আচ্ছা তার মানে অবশ্যই আমরা বলতে পারি কি যে আমরা উদ্দীপক দেখে বলতে পারি এখানে অ্যাসিড বৃষ্টির কথা বলা হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের বলছে উদ্দীপকে বৃষ্টির জন্য দায়ী কোনটা, অর্থাৎ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি। কি কি বলছে, জলীয় বাষ্প, তাপমাত্রা, নিম্নচাপ, আরেকটা বলছে হচ্ছে দাবানল। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে দাবানল। কেন দাবানল, কারণ দাবানল বলতে কি বোঝায় আগে বুঝতে হবে। দাবানল জিনিসটা কি, দাবানল জিনিসটা হচ্ছে যদি প্রাকৃতিক কারণে বা প্রাকৃতিক উপায়ে যদি জঙ্গলে কোনো কারণে আগুন লেগে যায়, এই যে বিভিন্ন যে বড় বড় জঙ্গল আছেন আমরা প্রায়ই দেখি যে বিভিন্ন বিদেশের জঙ্গলে আগুন লেগে যায় বা সুন্দরবনে আগুন লেগে যায়, তো এই যে আগুনগুলো আছে এটা যদি কোনো প্রাকৃতিক কারণে যদি এই আগুনটা লেগে যায় তাহলে কি একটা গাছে যদি আগুন লাগে, জঙ্গলে তো আর একটা গাছ থাকে না, অনেক গাছ থাকে, তো এই একটা গাছ থেকে ছড়াতে ছড়াতে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। তো এই যে একটা বিরাট যে অগ্নিকাণ্ডটা হয় জঙ্গলের মধ্যে, এটাকে আমরা বলি হচ্ছে দাবানল। আর যখন গাছগুলা পুড়ে, ঠিক আছে, যখন গাছগুলা পড়ে তখন অনেক বেশি সালফার উৎপন্ন হয় বা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেই সালফারটা পরবর্তীতে কি করে ওই বৃষ্টির পানির সাথে মিশে হচ্ছে অ্যাসিড তৈরি করে বা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারে বলো, বা বিভিন্ন অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, তো ওই জন্য আমরা বলতে পারি দাবানল হচ্ছে মূলত এই অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী বলতে পারো বা একটা কারণ বলতে পারো। আচ্ছা, পরবর্তীতে আমাদের আরেকটা উদ্দীপক দেওয়া আছে, দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে যে সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম কার্বনেট সাথে একটা এক্স যৌগ দেওয়া আছে, একটা ওয়াই যৌগ দেওয়া আছে, এরপরে দেওয়া আছে কি পানি দেওয়া আছে আর কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে। ঠিক আছে, পানি দেওয়া আছে আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে হচ্ছে যে 39 নম্বরটা বলছে হচ্ছে কি যে নিচের কোনটি ওয়াই যৌগ, কোনটি হচ্ছে ওয়াই যৌগের কথা বলে দিছে, যে HCl আছে, কি কি আছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড দেওয়া আছে, আরেকটা আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আরেকটা দেওয়া আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমাদেরকে বলছে হচ্ছে ওয়াই যৌগটা কোনটা হবে, এখানে আমাদের উত্তর হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, কেন বাকিগুলো হইলো না কেন, কারণ কি আমাদের বইতে দেখবা একটা বিক্রিয়া দেওয়া আছে বা একটা বিক্রিয়ার ক্ষেত্রে কথা লেখা আছে যে কার্বনেট জাতীয় কোনো লবণ, কার্বনেট লবণ কোনো একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে নতুন একটা লবণ উৎপন্ন করে, পাশাপাশি পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তো যেহেতু এটা একটা কার্বনেট লবণ, যে CO3 যেহেতু আছে, তার মানে এটা একটা কার্বনেট লবণ, এটা একটা অ্যাসিড, নতুন একটা কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে এটা কি উৎপন্ন করবে, এটা হচ্ছে নতুন এক ধরনের লবণ উৎপন্ন করবে, পাশাপাশি পানি উৎপন্ন করবে, আর আরেকটা নতুন জিনিস উৎপন্ন করে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কারণ কি, কারণ হচ্ছে এই কার্বনেটটা পরবর্তীতে ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, তো যেহেতু এখানে ওয়াই যৌগের কথা বলছে তার মানে অবশ্যই এখানে কোনো অ্যাসিড আসবে না বা কোনো ক্ষারের কথা আসবে না, এখানে অবশ্যই কোনো একটা লবণ আসবে। তো এই জায়গায় আমাদের লবণ এখানে শুধু একটাই আছে, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বারটা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলছে কি, পরবর্তী প্রশ্নে আমরা যদি চলে যাই এক্স যৌগটি, এক্স যৌগটি শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড, পাকস্থলীতে পাওয়া যায়। আচ্ছা, এখানে আমাদেরকে কি বলছে যে শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এটা বলছে হচ্ছে পাকস্থলীতে পাওয়া যায়। আচ্ছা, আমাদেরকে আগে তো বুঝতে হবে যে অ্যাসিডটা কি হবে বা যৌগটা কি হবে। তো এখানে আমাদেরকে এক্স যৌগের কথা বলছে, তার মানে অবশ্যই এই অংশের কথা বলছে, তাই না? তো আমরা ওয়াইতে অলরেডি দেখে আসছি কি, ওয়াইতে আমরা দেখে আসছি সোডিয়াম ক্লোরাইড, তাই না? ওয়াইতে আমরা দেখে আসছি কি সোডিয়াম ক্লোরাইড, তার মানে কি আমাদের এখানে ক্লোরিন জাতীয় কোনো একটা আসছে, কারণ সোডিয়াম তো আমার আগেই ছিল, সোডিয়াম তো আমাদের কাছে আগেই ছিল, তার মানে আমাদেরকে অবশ্যই এখানে ক্লোরিন জাতীয় কোনো একটা অ্যাসিড আসবে। আর আমাদের বইতে ক্লোরিন দিয়ে বলতে পারো মোটামুটি এক ধরনের অ্যাসিডের নাম আছে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? আর আমরা জানি কি এটা একটা শক্তিশালী অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটা হবে, এটা তো অলরেডি বাদ, আর এটা তো অবশ্যই হবে। যেহেতু একটা অপশন বাদ চলে যাচ্ছে তার মানে বাকি দুইটা অপশন হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার হবে কি কি, আমাদের এখানে অ্যান্সারের ক্ষেত্রে আসবে হচ্ছে 1 ও 3। ঠিক আছে, আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে 1 ও 3, অর্থাৎ পাকস্থলীতে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে শক্তিশালী অ্যাসিড।
আচ্ছা, পরবর্তীতে আমাদের আরেকটা উদ্দীপক দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে। কপার সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, এক ধরনের লবণ উৎপন্ন হলো। কপারের সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কপার সালফেট উৎপন্ন হয়, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর হচ্ছে পানি উৎপন্ন হয়। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে হচ্ছে এ যৌগটা মানে হচ্ছে এই যে কপার সালফেটের কথা বলছে, কপার সালফেটের কথা বলছে, এটা হচ্ছে কি অ্যাসিড, ক্ষার, তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা বলছে হচ্ছে অদ্রবণীয় লবণ। 41-এ বলছে কি যে অ্যাসিড, ক্ষার, তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা বলছে হচ্ছে অদ্রবণীয় লবণ। তো আমরা মোটামুটি এটা অনেকেই 11 অধ্যায় যারা পড়ে আসছেন তারা জানেন এই কপার সালফেট কিন্তু এক ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষণের সময় কিন্তু আমরা কিন্তু কপার সালফেটটা ব্যবহার করে আসছি। তড়িৎ বিশ্লেষণের সময় কিন্তু আমরা কপার সালফেট অলরেডি ব্যবহার করেছিলাম আমরা তড়িৎ বিশ্লেষণের সময়। তো যারা 11 অধ্যায় পড়ছেন তারা অলরেডি জানেন যে কপার সালফেট হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, এরপর আমাদের আরেকটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকে আরেকটা বিক্রিয়ার মতন দেওয়া আছে, দেখে কি বলা আছে এখানে। বলছে হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড, এটার সাথে এ যুক্ত হইলে এখানে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয় আর পানি উৎপন্ন হয়। এটা কিন্তু যে কার্বনের যেহেতু নাই তার মানে ঝামেলা নাই। এখানে বলছে এ চিহ্নিত যৌগের নাম কি, তো ক্যালসিয়াম বাদ চলে যাবে, আচ্ছা বাদ গেল। এরপরে থাকি সালফেট থাকে, তো সালফেট যদি থাকে আমাদের সালফেট জাতীয় একটাই এখানে নাম আছে, নাইট্রিক অ্যাসিড তো বাদ, ফসফরিক অ্যাসিডও বাদ, হাইড্রোক্লোরিক অ্যাসিডও বাদ, সালফিউরিক অ্যাসিড, যে আমরা জানি সালফার থাকবে অবশ্যই, আর সালফার দিয়ে একটা অ্যাসিড আছে সালফিউরিক অ্যাসিড, তাহলে উত্তর হবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ওকে, আচ্ছা এর পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই, এর পরবর্তী প্রশ্নে বলছে কি, পরবর্তী প্রশ্নে বলছে হচ্ছে, পরবর্তী প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে আমাদের এখানে, যে কি বলেছে এখানে বলা আছে হচ্ছে যে মসুরের ডাল বেশি পরিমাণে খাওয়ায়। আচ্ছা, মসুরের ডাল বেশি পরিমাণে খেলো কেউ একজন, খাওয়ার পরে হচ্ছে কি হলো, সাজিদের পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে, পেটের ব্যথা উপশম করার জন্য সে খাবার সোডা খায়। আচ্ছা, সে হচ্ছে এটা উপশম করার জন্য সে হচ্ছে খাবার সোডা খেলো। আচ্ছা, উদ্দীপকের সোডাটির রাসায়নিক নাম কি, উদ্দীপকের যে সোডাটা আছে সেটা রাসায়নিক নাম কি কি দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোজেন সালফেট, আরেকটা নাম দেওয়া আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটাই হবে হচ্ছে আমাদের বেকিং সোডার নাম। ঠিক আছে, এটাই হবে হচ্ছে আমাদের বেকিং সোডার নাম, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা উদ্দীপক আছে ছোট করে, উদ্দীপক দিয়ে আমাদেরকে বলেছে কি, যে বলেছে হচ্ছে যে অভি ও অনি দুই ভাই, অভি ও অনি হচ্ছে দুই ভাই। আচ্ছা, বললো অভি নিয়মিত ব্রাশ করলেও অনি নিয়মিত ব্রাশ করে না। ঠিক আছে, অনি নিয়মিত ব্রাশ করে না, ফলে অনি দাঁতে লালচে দাগ পড়ে যায়, লালচে এক ধরনের দাগ পড়ে গেছে। আচ্ছা, কোনটির উপস্থিতির কারণে লালচে দাগ পড়ে, মানে ওর দাঁতে কোনটির উপস্থিতির কারণে তার দাঁতে হচ্ছে লালচে দাগ পড়ে গেছে। অপশনে কি কি আছে, অ্যাসিড, ক্ষার, লবণ, আরেকটা বলছে হচ্ছে ব্যাকটেরিয়া। কিন্তু এখানে আমাদের উত্তর হবে হচ্ছে ব্যাকটেরিয়া। অনেকে আবার এখানে ভুল করে ব্যাকটেরিয়া দাগাই দিয়েন না। ঠিক আছে, লালচে দাগ পড়ার কথা বলছে এখানে, কিন্তু দাঁত ক্ষয় হওয়ার বা দাঁতের কোনো ব্যথা হওয়ার কথা বলে নাই, দাঁত কালচে দাগ হয়ে যাওয়ার কথা বলছে। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি, অবশ্যই অ্যাসিড হবে, কারণ আমাদের লালা অ্যাসিড থাকে, ওইটার কারণে হচ্ছে মূলত যদি ব্রাশ না করে তাহলে দাঁতে কালো দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে মূলত আমাদের টাইপ 2 এর এমসিকিউ নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে টাইপ 3 নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।